আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিয়া। 20 বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে নরসিংদীর মাধবদীতে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। 5.7 মাত্রার ভূমিকম্প ছিল এটি। রাজধানীর কাছে হওয়ায় এর প্রভাব বেশি অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে, অনেকেই নেমে আসে রাস্তায়। আরও জানাচ্ছেন এয়ার বাদল। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে সারা দেশ। তাৎক্ষণিক কেঁপে ওঠার অসংখ্য চিত্র পায় আরটিভির সংবাদ বিভাগ। খোদ আরটিভির কম্পনও ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। দেশ টিভিতে সংবাদ প্রচারের সময় কম্পন অনুভূত হওয়ার পরেও সংবাদ পাঠ অব্যাহত রাখেন প্রেজেন্টার। তবে তা অস্বীকার করেছে। যমুনা টিভিতে খেলার সংবাদ চলার সময় হঠাৎ কেঁপে ওঠায় থমকে যান উপস্থাপক। ভারত বধের দিনে বুঝতে পেরে ভূমিকম্পের খবর জানান তিনি। গোল করে থেমে যেতে অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে এবং ভয়ে ছোটাছুটি করতে থাকেন সবাই। বাসাবাড়িতেও এর ভয়াবহ প্রভাব পড়ে। আবহাওয়া অফিস জানায়, এত বড় মাত্রার ভূমিকম্প গেল 30 বছরের মধ্যে এই প্রথম। ঢাকার কাছে উৎপত্তিস্থল হওয়ায় তীব্রতা বেশি বলে জানান এই আবহাওয়াবিদ। এটা 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এর তীব্রতাটার বড় অনুভূত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, এর সেন্টারটা আমাদের খুব কাছে ছিল। এই জন্য আসলে আমরা বেশি শকটা বা কম্পনটা অনুভূত হয়েছে আমাদের কাছে। এআর বাদল, আরটিভি, ঢাকা। ভারত, ইউরেশিয়া ও মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ায় বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। প্লেটগুলো শত শত বছর ধরে শক্তি সঞ্চয় করার ফলে যে কোনো সময় হতে পারে আরও বড় মাত্রার ভূমিকম্প, এমনটাই বলছেন ভূতত্ত্ববিদরা। এদিকে ভূমিকম্প মোকাবেলায় সরকারের উল্লেখযোগ্য প্রস্তুতি নেই দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপাতত জনসচেতনতার বিকল্প নেই। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকালে রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে 6 জন নিহত সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আল্লাহু আকবার। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন নগরবাসী। অনেকেই এটিকে বলছেন স্মরণকালের ভয়াবহ মুহূর্ত। হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম। তখন এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম। বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। তবে যে কোনো সময় ঘটতে পারে এর থেকেও বড় ভূমিকম্প। ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ রয়েছে উচ্চ ঝুঁকিতে। আমাদের যে প্লেট পূর্ব দিকে তলিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তলিয়ে যাওয়ার কারণে প্রতিনিয়ত মাঝে মধ্যে শেকিং হবে। আনফরচুনেটলি 100 বছর কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি। তার অর্থ হলো এখানে শক্তিটা 100 বছর যাবৎ সঞ্চিত হয়ে একটা ব্যাপক অ্যাটম বোম তৈরি হয়ে আছে এখানে। ভূমিকম্প মোকাবেলায় সরকারিভাবে গবেষণার তাগিদ দিয়ে এই ভূতত্ত্ববিদ বলছেন, পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত তথ্য যুক্ত করা সহ মানতে হবে ভবন নির্মাণের নিয়ম। পৃথিবীর মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ বাংলাদেশ। ঢাকা শহর আরও বেশি ঘনবসতিপূর্ণ। এখানে অনিয়ন্ত্রিতভাবে অনিয়মিত এবং অপরিকল্পিত অসংখ্য বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, যেগুলো একটাও ভূমিকম্প সহায়ক কোড মেনে তৈরি করা হয়নি। অপরিকল্পিত বসতির কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়ছে জানিয়ে নগরবিদরা বলছেন, এই দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না সরকার। আমাদের এই যে নির্মাণের যে তদারকি, সেই তদারকি করার জন্য আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক বা অন্য যারা আছেন, তারা তো সরেজমিনে সেগুলো তদারকি করে যে ব্যবস্থা নেয়, সেই ব্যাপারেও তো তাদের সেই ধরনের দৃশ্যমান কোনো ধরনের সফলতা নেই। যে ঝুঁকির পরিমাণটা বাড়ছে, এই কারণে আমরা এত বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতিটাই দুর্বল। ভূমিকম্পজনিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। এদিকে ভয়াবহ ভূমিকম্পে রাজধানীতে 4 জনের মৃত্যু হয়েছে। পুরান ঢাকার বংশালে 7তলা ভবনের দেয়াল ধসে 3 জন এবং মুগদার মদিনাবাগে 1 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ সময় শুধু রাজধানীতেই শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন 115, গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন 21 জন। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। এ সময় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভূমিকম্পের ভয়াবহতা।
রাজধানীর বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে 7 তলা ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় 10 জন। আমি ওই যে 3 জন দেখলাম যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, মানে আমি তো বাজারে ছিলাম। আমার বড় ভাই আর ভাতিজা হচ্ছে ভূমিকম্প হয়েছিল না, ভাই বাজার করতে বাইরেছে, ওখান থেকে নাকি কষাইটুলি মাংস কিনতে গেছে, ওখানে যাওয়ার পথে ওয়াল ধসে পড়ে আমার ভাই আর ভাতিজা মরে গেছে। বাসায় যাইতেছে না বাজার নিয়ে, আর এই খবর হেরা পায় না। তারপরে খোঁজ নিতে এখন যে মিটপুর হাসপাতালে লোক মারা গেছে, এই নাই খবর পাইছে যে বাপুত মারা গেছে, আমরা মানে তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি। পুলিশ 3 জন নিহতের বিষয়টি নিশ্চিত করে। আর ফায়ার সার্ভিস বলছে পুরো এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলো তালিকা করছে তারা। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই, যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জন পথচারী এটা 7 তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন সহ কয়েকটি হলের বিল্ডিং এ ফাটল দেখা যায়। এই সময় বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন আহত হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় ভূমিকম্পে আহতরা চিকিৎসা নিতে অন্যান্য হাসপাতালের পাশাপাশি ভর্তি হয়েছেন পঙ্গু হাসপাতালে। সিঁড়িটা ধরে নাম তুলেছিল, তখন পড়ে গেছে, পড়ে এমনি পড়ছে তো, যার কারণে পাওয়ে আর কি লাগছে, আত্মা চলে গেছে আর কি, কিন্তু পাও একবারে হাড্ডি ভেঙে গেছে। পা পিছলে পড়ে যাওয়ার পরে এই ব্যথা আসলো একেবারে। এখন এক্সরে করলাম, এক্সরে করার পরে এটা অপারেশন করতে হবে। সিঁড়ি দিয়ে নামতে যাইয়া পড়ে যাইয়া এই পা ভেঙে গেছে। এছাড়া রাজধানীর বাড্ডা, হাতিরঝিল সহ কয়েকটি স্থানে ভবন হেলে পড়তে দেখা যায়। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা করে তা সংস্কারের দাবি এলাকাবাসীর। আর বাদল, RTV, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, ভূমিকম্পে ঠিক কতজন এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন এবং যারা গুরুতর আহত অবস্থায় আছেন তাদের ইনজুরি কতটা এবং তারা কতটুকু শারীরিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা শিকার হয়েছেন? তানি, তাদের অধিকাংশেরই পা ভেঙে গেছে, কারণ অনেকেই আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে সিঁড়িতে নামতে গিয়ে ধাক্কাধাক্কি করে পড়ে গেছেন। অনেকের দেখা যাচ্ছে যে ছাদ থেকে লাফ দিয়েছেন, 2 তলা বা 3 তলার ছাদ থেকে লাফ দিয়েছেন, এরকম রুগী আমরা পেয়েছি। বেশিরভাগেরই পা ভেঙে গেছে এক্সরে করে যেটি দেখা গেছে, এবং অধিকাংশই আমরা যেটি দেখেছি যে ঢাকার বাইরে থেকে এসেছেন, বিশেষ করে গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে চিকিৎসা নেওয়ার জন্য। এছাড়া চিকিৎসকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন মোট সন্ধ্যা পর্যন্ত 109 জন ভর্তি হয়েছিল এবং রাত 10টা পর্যন্ত 115 জন ভর্তি হয়েছেন, এবং এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেসব জায়গা থেকে রুগী আসা অব্যাহত রয়েছে। বিশেষ করে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে না পারায় আসলে ঢাকায় রেফার করেছে এবং সেই কারণেই ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য আসছে। এখানে চিকিৎসকরা বলছেন যারা বেশি গুরুতর ছিল তাদেরকে চেক আপ করে এখানে ভর্তি করা হয়েছে, অনেকে প্লাস্টার করা হয়েছে, কারো অপারেশন দরকার হবে সেজন্য তাদেরকে ভর্তি করা হয়েছে। বিশেষ করে যারা গুরুতর তাদের জন্য এরকম 21 জন রুগীকে এখন পর্যন্ত ভর্তি করা হয়েছে, এবং 115 জনের মধ্যে বাকি যারা ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় তারা যে কোনো সময় হাসপাতালের সাথে যোগাযোগ করে আবার আসতে পারে। তো মোটামুটি বলা চলে যে ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মানুষের মধ্যে, সেই আতঙ্ক থেকে ছুটাছুটি করতে গিয়ে বা তাড়াহুড়ো করতে গিয়েই আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এরকম এই শুধু এই পঙ্গু হাসপাতালে নয়, রাজধানীর আরও হাসপাতালে মানুষ চিকিৎসা নিয়েছেন। এর সংখ্যা ঠিক কত হবে সেই পরিসংখ্যান আমরা জানতে পারিনি, তবে 150-র কাছাকাছি রোগীর ভর্তির খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। তানি, সময়ের সাথে সাথে নিশ্চয়ই সেই পরিসংখ্যানটি আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে রেলিং ধসে নিহত 3 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। রাত 9টার দিকে হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত 3 জনই পুরুষ। হাজী আব্দুর রহিম এবং তার সন্তান মেহরাব হোসেন রিমন সকালে মাংস কিনতে বের হন, পরে এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।
আর নিহত অপরজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। এদিকে হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসা নিয়ে 16 জন বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন রয়েছেন শুধু নিহত শিক্ষার্থী রাফির মা। রাজধানীর বাইরে ভূমিকম্পে এখন পর্যন্ত মোট 6 জনের মৃত্যু হয়েছে। নরসিংদী সদরে নির্মাণাধীন 6তলা ভবনের ছাদের রেলিংয়ের একটি সাইড ভেঙে পড়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। জেলার পলাশ উপজেলায় 2 জন ও শিবপুরে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়। এছাড়া আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন 6তলা ভবনের ছাদের রেলিংয়ের একটি সাইড ভেঙে পড়ে পাশের একতলা একটি ভবনে। এতে গুরুতর আহত হন বাবা ছেলেসহ একই পরিবারের 4 জন। মাথায় প্রচণ্ড রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মারা যান বাবা দেলোয়ার ও শিশু ওমর। এ ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। ভূমিকম্পের মাত্রা 5.5-এর মতো ছিল এবং খুবই ভয়াবহ ছিল, খুবই মারাত্মক পর্যায়ে। আমি আমার জন্মের পরে এত মারাত্মক ভয়ানক পরিস্থিতি আমি কখনো অনুভব করি নাই। আমাদের দেশ দেখেছি এরকম আমার জীবনে আর দেখবো কিনা এটাও আমার সন্দেহ হয়। মনে হয় এলাই মেনশনটা মনে হয় অন্য জায়গায় নিয়ে গেছে আর কি, এরকম লাগছে আমার কাছে। এদিকে মাটির ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন একই জেলার পলাশ উপজেলার কাজেম আলী ভুইয়া নামে এক বৃদ্ধ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এছাড়া আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে পড়ে মারা যান পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দিন। প্রচণ্ড কম্পনে গাছ থেকে পড়ে মারা গেছেন শিবপুর উপজেলার আজিকতলা গ্রামের ফোরকান। অন্যদিকে নারায়ণগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে আহত হয়েছে শতাধিক মানুষ। হেলে পড়েছে অনেক দালান, বাড়ছে আহতদের সংখ্যাও। আগুন লেগে যায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশন ট্রান্সফরমারে। আতঙ্কে জ্ঞান হারান কুমিল্লা ইপিজেডে কর্মরত অন্তত 80 জন নারী। তাড়াহুড়ায় বের হতে গিয়ে আহত হয়েছেন 5 জন। গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন 3 শতাধিক পোশাক শ্রমিক। টঙ্গীর শিল্প কারখানাগুলোতে আহত হয়েছেন কর্মরত শতাধিক শ্রমিক। সাকিব আল হাসান, RTV। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। পশ্চিমবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ প্রায় সব জেলায় ভূমিকম্প টের পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল 10টা 8 মিনিট নাগাদ কম্পন শুরু হয় সেখানে, যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন, তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কয়েকটি অঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া দপ্তর। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 135 কিলোমিটার গভীরে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম মেনে ভবন নির্মাণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি আরও বলেন, এ বিষয়ে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভায় যোগ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন সব কিছু মিলিয়ে
আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় জামায়াতকে উদ্দেশ্য করে ডাক্তার জাহিদ বলেন, নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। কাজেই সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার, আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি আত্মনির্ভরশীল একটি দেশ চায়, তারাই বিএনপিকে ক্ষমতা আসতে দিতে ভয় পায় যারা প্রতিবেশী দেশের রাজনীতি করে, যারা তাদেরকে আবার ফিরিয়ে আনতে চায়। 5 আগস্টের মতো ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আজকে এটা যাতে ব্যর্থ না হয়ে যায়। শামীম চৌধুরী, RTV, ঢাকা। অন্য প্রসঙ্গ, নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা, খুলনায় বানৌজা বিষখালী এবং মোংলায় বানৌজা আবু বকর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। বগুড়ায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলার সাবেক সৈনিকরা। দিবসটি উপলক্ষে সিলেট ও কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালীর লেবুখালী সেনানিবাসে সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের। এছাড়া রংপুরে অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশনড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যোগ দেন প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে প্রবেশ করলে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে 3 বাহিনীর অবদানের কথা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছে সশস্ত্র বাহিনী। আসন্ন নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। আমার সুদৃঢ় বিশ্বাস এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছুক্ষণ পর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধানেরা। সংকট দুর্যোগ যখন যেখানে, সশস্ত্র বাহিনী তখন সেখানে। মুক্তিযুদ্ধ থেকে শুরু 24-এর গণ অভ্যুত্থান, সবখানেই আস্থার প্রতিদান দিয়েছে সশস্ত্র বাহিনী। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ
সশস্ত্র বাহিনী। এর আগে সকালে শিখা অনির্বাণে 1971 সালে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ বাহিনী প্রধানরা। 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। খান আলামিন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজি ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভ কামনা জানান। সাক্ষাৎকালে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলছে কঠোর দমন অভিযান। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা অপজেম্বু নামক এই বিশেষ অভিযানে ক্যামেরন হাইল্যান্ডসের 4টি জোনে একযোগে হানা দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট থেকে শুরু করে সবজি খামার সবখানেই চলে কাগজপত্র যাচাই। অভিযানে অংশ নেয় 547 জন ইমিগ্রেশন সদস্য। এ সময় আটক করা হয় 468 জন অবৈধ অভিবাসীকে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন 174 জন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।